আমাদের ছোটবেলার অল টাইম ফেভারিট মুভি যদি বলতে হয় তবে বেবিজ ডাউট থাকবে তালিকার একদম উপরের দিকে। ছোটবেলার টিভির সামনে বসে এই সিনেমা দেখে কত হাসাহাসি করেছি, সেই দিনগুলো আজও ভুলে যাওয়ার মতো নয়। 90 দশকে যারা শৈশব কাটিয়েছে এই কথা শুধু তারাই বলতে পারবে। মাত্র 9 মাসের একটি বাচ্চা কিভাবে 3 জন চোরকে রামধোলাই দিয়েছিল তা দেখে হাসি বন্ধ করা যাবে না। তাহলে চলুন আজ আবার ফিরে যাই সেই দারুণ মজার শৈশবে আর নতুন করে দেখে আসি এই কিউট বাচ্চাটির গল্প। গল্পটা শুরু হয় আমেরিকার শিকাগো শহরের এক বিখ্যাত এবং অত্যন্ত ধনী পরিবারকে দেখিয়ে। এই পরিবারেই আছে সবার চোখের মনি, সবার বুকের ধন, ছোট্ট একটি শিশু যাকে তার বাবা মা আদর করে ডাকেন বিং নামে। বিংকের দেখাশোনার জন্য তার বাবা মা গিলবার্টিন নামের একজন বিশ্বস্ত মহিলাকে রেখেছেন। এখন বিংকের একটাই প্রিয় জিনিস, অ্যাডভেঞ্চার অফ বেবি বু নামের একটি ছোট্ট রঙিন গল্পের বই। এই বইটিতে একটি বাচ্চা ছেলে বাস, ট্যাক্সি, চিড়িয়াখানা, পার্ক সহ নানা জায়গায় অ্যাডভেঞ্চার করে বেড়ায়। গিলবার্টিন প্রতিদিনই বিংকে এই বইটি পড়ে শোনাতেন, আর বিংকে এত মনোযোগ দিয়ে শুনত যে এই বইটি তার প্রায় মুখস্থ হয়ে গিয়েছিল, যা পড়া হয়ে গেছে 100 বারেরও বেশি। এদিকে বিংকের মা মিসেস ল্যারিনের মনে বেশ বড় একটা শখ জেগে ওঠে। তিনি চান তার আদরের ছেলের ছবি শহরের বড় বড় নিউজ পেপারে ছাপা হোক, একেবারে প্রথম পাতায় বড় করে। সেই উদ্দেশ্যে তিনি শহরের নামকরা একজন পেশাদার ফটোগ্রাফারকে ফোন করে বাড়িতে আসতে বলেন। কিন্তু এই সুযোগটাই কাজে লাগায় 3 জন চোর, যাদের নাম অ্যাডি, বিকু আর নরবি। তারা সেই আসল ফটোগ্রাফারকে পথে আটকে বেঁধে রেখে নিজেরাই ফটোগ্রাফারের ছদ্মবেশ ধারণ করে সোজা চলে আসে বিংকের বাড়িতে। বাড়িতে ঢুকতেই চোরদের দলের প্রধান এডি এগিয়ে আসে মিসেস ল্যারিনের দিকে। মুখে মিষ্টি হাসি দিয়ে বলে, আমি মিস্টার চার্লি, এই শহরের সবচেয়ে বিখ্যাত ফটোগ্রাফার। আপনার বাচ্চা তো সত্যি অসাধারণ সুন্দর। এই বলে সে বিংকে কুলে তুলে নেয়, কিন্তু ছোট্ট বিংক সুযোগ বুঝে তার জায়গা মতো একটি লাথি মেরে বসে। এডির মুখ দিয়ে যে শব্দটা বের হয় সেটার না বলাই ভালো। এদিকে মিসেস ল্যারিন এই ভুয়া ফটোগ্রাফারদের আগে কখনো দেখেনি, তাই তাদের আসল পরিচয় বোঝার কোনো উপায় ছিল না। তিনি তাদের সত্যিকারের ফটোগ্রাফার ভেবে বেশ আনন্দের সাথে সম্মান করতে থাকেন। কিছুক্ষণ ভুয়া ফটোশুটের অভিনয় করার পর এডি কৌশলে মিসেস ল্যারিনকে বলে, ম্যাডাম, আপনি যদি উপরে গিয়ে অন্য একটা সুন্দর পোশাক পরে আসেন তাহলে ভালো হয়। আপনি কাছে থাকলে বাচ্চা বারবার আপনার দিকেই তাকাবে, ছবি ভালো আসবে না। আর সত্যি কথা বলতে আপনার সৌন্দর্যের সাথে এই পোশাকটা একদমই মানাচ্ছে না। আপনার নিশ্চয়ই এর চেয়ে অনেক সুন্দর পোশাক রয়েছে। এই মিষ্টি কথার ফাঁদে পা দিয়ে মিসেস ল্যারিন তাড়াহুড়া করে উপরের রুমে চলে যান পোশাক বদলাতে। যাওয়ার আগে গিলবার্টিন তাদের হাতে সেই বিখ্যাত অ্যাডভেঞ্চার অফ বেবি বু বইটি দিয়ে বলে যান, বাচ্চা কাঁদলে এই বইটা পড়ে শোনাবেন। সবাই চলে যাওয়ার পর 3 জন চোর আর একটু দেরি না করে বিংকে জানালা দিয়ে তুলে নিয়ে গাড়িতে করে সাই করে পালিয়ে যায়। পালানোর সময় বিংকে শান্ত রাখার জন্য সেই প্রিয় বইটিও তারা সাথে নিয়ে নেয়। মিসেস ল্যারিন পোশাক বদলে যখন নিচে নামেন তখন সে দেখতে পায় পুরো ঘর ফাঁকা, শুধু টেবিলের ওপর একটা চিরকুট যেখানে লেখা, আমরা আপনার ছেলেকে কিডন্যাপ করেছি, ভালো চাইলে পুলিশকে জানাবেন না। একই সময় বিংকের বাবা মিস্টার কটওয়েলের কাছেও একটা চিঠি এসে পৌঁছায়, যেখানে লেখা ছিল, মিস্টার কটওয়েল, আপনার বাচ্চাকে কিডন্যাপ করা হয়েছে। তাকে জীবিত ফেরত চাইলে আজ মধ্যরাতে এলি ফ্যাক্টরির পেছনে $50 মিলিয়ন রেখে যাবেন। এইদিকে 3 জন চোর এডি, বিকু আর নরবি জঙ্গলের কাছাকাছি এসে তাদের নকল দাড়ি, নকল চুল, পোশাক এবং গাড়ি সব বদলে ফেলে। তারপর বিংকে নিয়ে নিজেদের আস্তানায় চলে যায়। সেখানে গিয়ে প্রথম সমস্যা হলো বিংকের জামা বদলানো। এই 3 জনের কেউ জীবনে কোনোদিন বাচ্চা পালন করেনি, তাই নরবি অনেক কষ্টে নাকানি চুবানি খেয়ে কোনো মতে বিংকে একটা সাধারণ জামা পরায়। এরপর বিকু গরম দুধ নিয়ে আসে বিংকে খাওয়াতে। সে এডিকে জিজ্ঞেস করে, দুধ কতটা গরম দেয়া যাবে, বাচ্চার মুখ পুড়ে যাবে না তো? এডি বলে, কবজিতে কয়েক ফোঁটা ঢেলে দেখো কতটা গরম। কিন্তু দুষ্ট বিকু সে গরম দুধ নরবির ঝকঝকে টাক মাথায় ঢেলে দেয়। নরবি গরমে ছেঁকা খেয়ে চিৎকার দিয়ে লাফিয়ে ওঠে, আর বেবি বিংক এই দৃশ্য থেকে হাততালি দিয়ে হাসতে থাকে, যেন এটাই তার সেরা বিনোদন। এরপর এডি বলে বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিতে। বাচ্চা ঘুমিয়ে থাকলে কেউ সন্দেহ করবে না। নরবি বিংকে পাশের রুমে নিয়ে গিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করে, নাচ করে, গান গায়, আজব আজব মুখের ভঙ্গি করে, কিন্তু বিংকের কোনো খেয়াল নেই, সে শুধু তাকিয়ে থাকে। তখন এডি পাশের রুম থেকে চেঁচিয়ে বলে, ওই বইটা পড়ে শোনাও। সমস্যা হলো নরবি ছিল প্রায় অশিক্ষিত, ঠিকমতো পড়তেই পারত না। সে ভাঙা ভাঙা আধো আধো গলায় বইটা পড়তে শুরু করে, আর বিংক মনোযোগ দিয়ে শুনতে শুনতে একসময় ঘুমিয়ে পড়ে। কিন্তু নরবি নিজেও বইটা পড়তে পড়তে তার আগেই ঘুমিয়ে পড়েছিল। এদিকে মিসেস ল্যারিনের বাড়িতে পুলিশ চলে আসে, সাথে আসে বেশ কয়েকজন FBI এজেন্টের লোকেরা। তারা বাড়ির নানান জিনিস পরীক্ষা করতে থাকে, আর মিসেস ল্যারিন তখন
তার বাচ্চাকে খুঁজতে বাইরে যাচ্ছিল। গোয়েন্দারা তখন তাকে বাইরে যেতে নিষেধ করে দেয়। এইদিকে নরবি ঘুমিয়ে পড়ার সুযোগে ছোট্ট পিঙ্ক নিজেই তার প্রিয় বইটা খুলে পাতার পর পাতা উল্টাতে থাকে। হঠাৎ সে জানালার দিকে তাকিয়ে দেখে দুটো কবুতর বসে আছে। আর ঠিক তখনই বইয়ের পাতা উল্টাতে উল্টাতে সে দেখে বইয়ের একটা পাতায় ঠিক এরকমই দুটো কবুতরের ছবি আছে। বিঙ্কের ছোট্ট মাথায় তখন একটাই চিন্তা, বইয়ের বাচ্চা ছেলেটা যদি এত এত জায়গায় অ্যাডভেঞ্চার করতে পারে তাহলে আমি কেন পারবো না। ব্যাস, আর কোনো কথা নেই। সে হামাগুড়ি দিয়ে বিছানা থেকে নেমে পড়ে এবং কবুতর দুটোর পিছু পিছু যাওয়া শুরু করে। এদিকে পাশের ঘরে এডি আর বিকু টিভি দেখছিল। বিঙ্কের কথা মাথায় নেই তাদের। বিকু তার নখ কামড়ে থুতু ফেলছিল, যে ব্যাপারটা এডির একেবারে পছন্দ হয় না। সে বিকুকে এটা করতে নিষেধ করলে বিকু জানায় সে অন্য কারো শরীর কামড়াচ্ছে না এবং এটা তার ব্যক্তিগত বিষয়। অন্যদিকে বিং তো সুযোগ পেয়ে একেবারে মনের আনন্দে হামাগুড়ি দিয়ে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে সোজা পৌঁছে যায় বাড়ির ছাদে। ছাদে উঠে সে খোলা কাচের ফাঁক দিয়ে নিচের দিকে উকি দিয়ে তাকিয়ে থাকে। ঠিক সেই মুহূর্তে বিঙ্কের মুখ থেকে কয়েক ফোঁটা লালা সরাসরি গিয়ে পড়ে এডির ঘাড়ের ওপর। এডির মনে হয় বিকু তার মাথায় থুতু ফেলেছে। সে বিকুকে সাথে সাথে কষে একটা থাপ্পড় দেয়। বিকু জানায় সে এটা করেনি। প্রথমে দুজন কিছু না বুঝলেও উপরে তাকিয়ে দেখে বিং ছাদের উপরে বসে তাদের দিকে হাসি দিয়ে তাকিয়ে আছে। তারা সাথে সাথে ঘুমন্ত নরবিকে ধাক্কা মেরে জাগিয়ে তোলে এবং তিনজন মিলে দৌড়ে ছাদে যায়। কিন্তু ছোট্ট বিং কবুতরের পিছু করে হামাগুড়ি দিয়ে একটা বড় কাঠের তক্তার উপরে উঠে সেই তক্তা ধরে পাশের বিল্ডিং এর ছাদে চলে যাচ্ছে। এডি যখন বিংকে ধরতে সে তক্তার উপর দিয়ে আসতে যায় তখনই তক্তার ধাক্কা লেগে সে সেখানে মুখ থুবড়ে পড়ে যায়। বিকু আর নরবি তাকে ধরে তোলে। ততক্ষণে বিঙ্ক ওই ছাদে চলে গেছে, যার ফলে কাঠটি আবারও এডির মাথায় এসে পড়ে। রেগে আগুন হয়ে বিকু সেই তক্তাটাই ছুঁড়ে ফেলে দেয়। এখন তিনজন চিন্তায় পড়ে যে পাশের বিল্ডিং এ যাওয়ার কোনো পথ নেই। শেষমেশ তারা ঠিক করে লাফ দিয়ে পাশের বিল্ডিং এর ছাদে যাবে। বিকু আর নরবি 1 2 3 বলে লাফ দিয়ে ওপারে চলে যায়, কিন্তু মাথায় আঘাত পাওয়া এডি ব্যালেন্স রাখতে পারে না। লাফ দিতে গিয়ে সে সোজা নিচে গিয়ে পড়ে। এদিকে বিঙ্ক ততক্ষণে হামাগুড়ি দিয়ে পাশের একটা বাড়ির দরজার সামনে পৌঁছে দরজায় হাত দিয়ে নক করতে থাকে। সেই বাড়ির মহিলা দরজা খুলে দেয়, কিন্তু ঠিক সেই মুহূর্তে কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যানও এসে যায়। মহিলা ডেলিভারি ম্যানের সাথে কথা বলতে বলতে ব্যস্ত হয়ে পড়ে, আর বিঙ্ক সেই ফাঁকে দরজার নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে সোজা বের হয়ে যায়। বের হয়ে সে সামনে একটা লিফট দেখতে পায়। দরজা খোলা থাকায় সে ভেতরে ঢুকে পড়ে, আর লিফটও তখন চালু হয়ে নিচে নেমে যায়। নিচে নেমে সে দেখে বিকু আর নরবি ততক্ষণে নেমে অজ্ঞান এডিকে টেনে টুনে দাঁড় করাচ্ছে, আর বিং তাদের পাশ দিয়েই শান্তিমতো হামাগুড়ি দিয়ে চলে যায়। ওরা টেরই পায় না। একটু সামনে গিয়ে বিঙ্কের চোখে পড়ে একটা নীল রঙের বাসের দিকে। অমনি তার মনে পড়ে যায় তার প্রিয় বইয়ের সেই নীল বাসের ছবি। আর দেরি না করে সে হামাগুড়ি দিয়ে সে বাসে চড়ে বসে। বাস যখন ছেড়ে দেয় তখন তারা দেখতে পায় বিঙ্ক বাসের জানালা দিয়ে তাদের দিকে তাকিয়ে হাসছে। তারা সাথে সাথে নিজেদের গাড়ি নিয়ে বাসের পিছু নেয়, আর বাসের ড্রাইভার মনে করে এরা তার সাথে রেস করতে চাইছে, তাই সেও স্পিড বাড়িয়ে দিয়ে বাস চালানো শুরু করে। এদিকে শহরের ব্যস্ত রাস্তায় তারা বারবার ভুল পথে চলে যায়, আর শেষমেশ বাসটাই হারিয়ে ফেলে। বাসের ভেতরে একটা মোটাসোটা মহিলা বিঙ্কের সামনে একটা ঝুড়ি রাখেন। কৌতূহলী বিঙ্ক ঝুড়ির ভিতর উকি দিতে গিয়ে একেবারে ভেতরে ঢুকে যায়। বাস থামলে সে মহিলা ঝুড়ির ভেতরে না তাকিয়েই বিঙ্ক সহ ঝুড়ি নিয়ে বাস থেকে নেমে পড়েন। এদিকে চোর তিনজন অনেক খোঁজাখুঁজির পর শেষমেশ বাসটা খুঁজে পায়। নরবি দৌড়ে বাসের ভেতরে উঠে সব সিট তন্ন করে খোঁজে, কিন্তু বিঙ্কের কোনো চিহ্ন নেই। এর মধ্যে বিকুর চোখ যায় পাশ দিয়ে হেঁটে যাওয়া সে মোটা মহিলার ঝুড়ির দিকে। ভেতরে বসে বিঙ্ক তাকিয়ে আছে। তারা তিনজন সাথে সাথেই সে মহিলার পিছু নেয়, কিন্তু মহিলা বুঝে ফেলেন যে তাকে ফলো করা হচ্ছে। তিনি এক মুহূর্ত দেরি না করে ঝুড়ি মাটিতে রেখে তিনজনকে খপাখপ পেটাতে শুরু করেন। আর ছুরি মাটিতে রাখার সুযোগে বিং চুপচাপ বের হয়ে পাশের একটা বড় শপিং মলে ঢুকে পড়ে। সেই শপিং মলে শপিং করতে আসা মায়েদের বাচ্চাদের জন্য আলাদা একটা বেবি কেয়ার ইউনিট ছিল। এক মহিলা মেঝেতে বিংকে হামাগুড়ি দিতে দেখে ভাবেন সে বেবি কেয়ার ইউনিট থেকে বেরিয়ে এসেছে। তিনি দয়া করে বিংকে কোলে তুলে আবার সে ইউনিটে রেখে আসেন, কিন্তু বিংকি আর বসে থাকার পাত্র সে আবারও হামাগুড়ি দিয়ে চুপি চুপি বেরিয়ে পড়ে। এরপর সে একটা বেবি কেয়ার সাইকেলের নিচে ঢুকে লুকিয়ে বসে থাকে। একটু পরে একজন মহিলা এসে সাইকেলটা নিয়ে চলতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর সাইকেল থামলে বিং আবার বের হয়ে আসে। এর মধ্যে বাইরে একজন মহিলা সাংবাদিক বিংকের নিখোঁজ হওয়া নিয়ে লাইভ নিউজ রিপোর্ট করছিলেন। বিংকের মা মিসেস ল্যারিন বাড়িতে বসে এই নিউজটি টিভিতে দেখছিল। বিঙ্ক হামাগুড়ি দিয়ে সে সাংবাদিকের পায়ের কাছ দিয়ে যাওয়ার সময় মাইক্রোফোনের তার পেঁচিয়ে টেনে নিয়ে যায়। সাংবাদিক হুমড়ি খেয়ে পড়েন, আর সে বিশৃঙ্খলার মধ্যে ক্যামেরা এক মুহূর্তের জন্য
বিংকের মুখ ধরা পড়ে যায়, কিন্তু সে তা খেয়াল করে না। এদিকে চোর তিনজন পাশেই দাঁড়িয়ে বিংকে কিভাবে খুঁজে পাওয়া যাবে সেটা ভাবছিল। হঠাৎ পাশের একটা দোকানের টিভিতে সে নিউজ রিপোর্টে বিংকের মুখ দেখে তারা বুঝতে পারে বাচ্চা একদম তাদের নাকের ডগায় আছে। তারা দৌড়ে সেখানে যায়, কিন্তু ততক্ষণে বিংক একটা ট্যাক্সি দেখে ফেলেছে। বইয়ের ট্যাক্সির ছবির কথা মনে পড়তেই সে হামাগুড়ি দিয়ে সোজা সে খোলা দরজার ট্যাক্সিতে উঠে বসে। ট্যাক্সির যাত্রীরা ভেতরে ঢুকে পাশে ব্যাগ রেখে দেওয়ায় বিংক আবার ঢাকা পড়ে যায়। তবে ট্যাক্সি ছেড়ে দেওয়ার পরপরই এডি কোনোভাবে ট্যাক্সির ভেতরে বিংকে দেখে ফেলে, কিন্তু ট্যাক্সি ততক্ষণে বেরিয়ে গেছে। গন্তব্যে পৌঁছে যাত্রীরা নেমে গেলে বিংক ট্যাক্সির নিচ দিয়ে আস্তে করে বের হয়ে আসে, আর বের হয়ে সামনে দেখে চিড়িয়াখানা। বইয়ের চিড়িয়াখানার ছবি মনে পড়তেই বিংক ব্যস্ত রাস্তার মধ্য দিয়েই হামাগুড়ি দিয়ে সোজা চিড়িয়াখানার দিকে রওনা দেয়। চোর তিনজনও ট্যাক্সি ফলো করে সেখানে পৌঁছায়। তারা দেখে বিংক ব্যস্ত রাস্তার মাঝ দিয়ে যাচ্ছে। বিংক এত ছোট যে গাড়ির নিচ দিয়ে অনায়াসে পার হয়ে যাচ্ছে, কিন্তু চোর তিনজন রাস্তা পার হতে গিয়ে একের পর এক গাড়ির ধাক্কা খেয়ে হর্নের শব্দে চমকে ওঠে। তখন একটি গাড়ি এসে নরবির পায়ের উপর দিয়ে চলে যায়। তারা কোনো রকমে রাস্তা পার হয়ে এক লাফে খাদে গিয়ে পড়ে। ততক্ষণে বিংক চিড়িয়াখানার ভেতরে ঢুকে বসে আছে। তবে এবার তাদের ধারণা নেই যে বাচ্চাটা কোথায় আছে। চিড়িয়াখানার ভেতর দিয়ে হেঁটে আসার সময় এডি মাটিতে বাচ্চাদের হামাগুড়ির ছাপ দেখতে পায়, যেটা গরিলাদের সেকশনে চলে গেছে। তিনজন সেখানে ঢুকে যা দেখে তাতে তাদের চোখ কপালে ওঠে। বিংক একটা বিশাল গরিলার খাঁচার ভেতরে ঢুকে গরিলার পাশেই বসে আছে, আর গরিলাটাও বিংকে যেন নিজের বাচ্চার মতো আপন করে নিয়েছে, আদর করছে। এবার শুরু হয় উদ্ধার অভিযান। প্রথমে বিকো খাঁচার ভেতরে হাত বাড়িয়ে বিংকের জুতার ফিতা ধরে টান দেয়। গরিলাটি তখন অন্য পায়ের জুতোর ফিতা ধরে টেনে বিংকে আবার তার কাছে নিয়ে আসে। বিকো আবার চেষ্টা করে, তবে বিংক যেন গরিলাটিকে তাকে সাহায্য করতে বলছে। এরপর সে দানবটি উঠে এসে এমন এক ঘুষি মারে যে বিকোর হাত মচকে যায়। সে ব্যথায় চিৎকার করতে থাকে। এরপর নরবি একটা লম্বা লাঠি নিয়ে বিংকে বের করার চেষ্টা করে, তবে গরিলা এবারও নরবিকে এমনভাবে মারে যে সে কয়েক হাত দূরে গিয়ে পড়ে। কিছুক্ষণ পর বিংক আর গরিলা দুজনেই ঘুমিয়ে পড়ে। এবার এডি নিজেই সুযোগ বুঝে বিংকে টেনে বের করতে যায়, কিন্তু টানাটানিতে গরিলার ঘুম ভেঙে যায়। গরিলা চোখ খুলে এডিকে দেখে সঙ্গে সঙ্গে তার হাত ধরে ফেলে। এরপর তাকে এমন জোরে ছুড়ে মারে যে এডি উড়ে গিয়ে পাশের একটা খাঁচায় গিয়ে আটকে যায়। অন্য খাঁচার প্রাণীরা খুশিতে হাততালি দিয়ে ওঠে। তিনজন রামধোলাই খেয়ে সেখানে পড়ে থাকে। তখনই চিড়িয়াখানার কর্মীরা গরিলার খাঁচার পেছনের দরজা খুলে দেয়। বিং সেই সুযোগে চুপচাপ হামাগুড়ি দিয়ে বের হয়ে যায়। কেউ টেরই পায় না। ছোট্ট বিং তার গরিলা বন্ধুকে বিদায় জানায়। চিড়িয়াখানার পাশেই ছিল একটা সুন্দর পার্ক। বিং হামাগুড়ি দিয়ে সে পার্কে ঢুকে পড়ে, মনের আনন্দে ঘুরতে থাকে। সে দেখতে পায় অন্যান্য বাচ্চারা তাদের মায়ের সঙ্গে খেলা করছে। ঠিক সেই মুহূর্তে ছোট্ট বিংক যেন তার মাকে খুব মিস করছে। অন্যদিকে তার মাও বাড়িতে তার পথ চেয়ে বসে আছে। বিংকের নিখোঁজ হওয়ার খবর নিউজ পেপারে বড় করে ছাপা হয়েছে। এইসব দেখে মিসেস ল্যারিন কান্নায় ভেঙে পড়েন। এইদিকে পার্কের এক মহিলা বিংকে দেখে জিজ্ঞেস করেন, তোমার মা কোথায়? বিং পাশে তাকায়। সেখানে একজন মহিলা বসে বই পড়ছিলেন। সেই মহিলাকে বিংকের মা ভেবে সেই মহিলা নিশ্চিন্তে চলে যায়। একটু পরে চোর তিনজনও গাড়িতে করে পার্কের আশেপাশে চলে আসে। হঠাৎ তারা গাড়ি থেকে দেখতে পায় বিং তাদের দিকে তাকিয়ে আছে। বিংকও তাদের দেখে ফেলে। তারা গাড়ি নিয়ে সরাসরি বিংকের কাছে এনে দাঁড় করায়। তবে এডি তাকে ধরার আগেই সে পার্কের একটা ছোট্ট সুড়ঙ্গের ভেতর ঢুকে পড়ে। কিন্তু এবার চোরগুলো বুদ্ধি খাটায়। তারা সুড়ঙ্গের অপর প্রান্তে গিয়ে বাচ্চাটিকে ধরে ফেলে। এরপর তারা খুশিতে বিংকে কোলে তুলে নিয়ে গাড়ির দিকে হাঁটা শুরু করে। কিন্তু গাড়ির কাছে যেতেই দেখে দুজন পুলিশ অফিসার তাদের গাড়ির পাশে দাঁড়িয়ে আছে। তারা ভয় পেয়ে পেছনে সরে পার্কের একটা বেঞ্চে বসে পড়ে। এডি বিংকে কোলে বসিয়ে নিজের কোটের আড়ালে লুকিয়ে রাখে। দুজন পুলিশ এসে জিজ্ঞেস করে, ওই গাড়িটা কার? স্টার্ট দেওয়া অবস্থায় রাস্তায় রেখে গেলেন কেন? কথা বলার সময় এডি এক হাত দিয়ে বিংকের মুখ চেপে ধরে রাখে। বিংক সেই অবস্থায় এডির ঠিক সংবেদনশীল জায়গাটি হাত দিয়ে চেপে ধরে। এডি দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করতে করতে কোনো মতে বলে, আসলে গাড়ির ব্যাটারিতে সমস্যা, তাই বন্ধ করিনি। পুলিশ তখন জিজ্ঞেস করে, একটা বাচ্চা নিখোঁজ হয়েছে এই এলাকায়, আপনারা কিছু জানেন? ঠিক সেই মুহূর্তে বিং কোটের পকেটে একটা লাইটার খুঁজে পায়। টিপে টিপে সে লাইটারটা জ্বালিয়ে ফেলে এবং জ্বলন্ত লাইটার এডির নরম জায়গার নিচে রেখে দেয়। এডি ব্যথায় দিশেহারা হয়েও দাঁত কামড়ে চেহারায় স্বাভাবিক ভাব রেখে বলে, আমরা কিছু জানি না। সে বিকু আর নরবিকে ইশারায় বোঝায় যে তার গোপন জায়গায় দাবানল শুরু হয়ে গেছে, দ্রুত কিছু একটা করতে। বিকু আর নরবি কোনো মতে পুলিশ দুজনকে কথায় কথায় দূরে সরিয়ে নিয়ে যায়। আর এদিকে এডির প্যান্টের নিচ থেকে ধোঁয়া বের হতে শুরু করেছে। সহ্যের বাইরে চলে যাওয়ায়
সে বিংকে ছেড়ে দেয়। বিং সাথে সাথে বেঞ্চের নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে সটকে পড়ে। বিকো আর নরবি ফিরে এসে দেখে এডির প্যান্টে রীতিমতো আগুন জ্বলছে। তারা এডিকে মাটিতে ফেলে তার সেই জায়গায় বারবার লাথি দিয়ে কোনো মতে আগুন নেভায়। এডির অবস্থা তখন বলার বাইরে। নরবি বলে, একটা সাধারণ বাচ্চা তোমার ভবিষ্যৎকেই পুড়িয়ে দিল। যাই হোক, পার্ক থেকে বেরিয়ে বিং হামাগুড়ি দিয়ে এগিয়ে যেতে যেতে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর কাছে পৌঁছায়। সেখানে তখন অনেক শ্রমিক কাজ করছিল। ইট বালি সিমেন্ট ক্রেন, বড় বড় স্টিলের বিম সবকিছু দিয়ে পুরো জায়গাটা সরগরম। এই দৃশ্য দেখে বিংকের চোখ কপালে ওঠে। আরে, তার প্রিয় বইও এমন একটা নির্মাণাধীন বিল্ডিং এর ছবি ছিল, আর সেই কথা তার মনে পড়ে যায়। সে দেখে একজন শ্রমিক কেক খেয়ে বাকি এক টুকরো একটা বিশাল স্টিলের বিমের উপর রেখে গেছে। কেকের দিকে চোখ পড়তেই বিংকের মুখে জল এসে যায়। সে হামাগুড়ি দিয়ে সে বিমের উপর উঠে বসে পড়ে। আর ঠিক তখনই সে বিমটি অটোমেটিক ক্রেনের মাধ্যমে উপরের দিকে উঠতে শুরু করে। কিন্তু বিংকের কোনো ভ্রুক্ষেপ নেই। সে বিমের উপর বসে দিব্যি কেক খেতে থাকে, নিচে তাকিয়ে আনন্দে পা দোলাতে থাকে। এর মধ্যে বিকু সেখানে এসে উপরে বিমের ওপর বিংকে দেখে ফেলে। সে সাথে সাথে এডি আর নরবিকে ডাকতে থাকে। তারা তিনজন দৌড়ে লিফটে উঠে উপরে যায়, কিন্তু ক্রেনের গতি বেশি হয় বিংকের আগেই তারা 2 তলা উপরে উঠে যায়। তারা লিফটে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। একটু পরে বিংকের ভীম যখন তাদের কাছাকাছি নেমে আসে, বিকু সুযোগ বুঝে বিমের উপর লাফ দিয়ে উঠতে যায়, কিন্তু সে উঠতে পারে না। উল্টো বিমের কিনারা ধরে ঝুলে পড়ে। বিকুর ভারী শরীরের কারণে বিম একদিকে হেলে যায় এবং বিং সে হেলানো বিম ধরে স্লাইড করে সোজা লিফটের ছাদের উপর এসে বসে পড়ে। কিন্তু বিকো বিম ধরে ঝুলতে থাকে। লিফট 2 তলা নেমে থামলে বিং ভেতরে ঢুকে পড়ে। এদিকে এডি বিকুকে বাঁচাতে নরবিকে জোর করে পাঠায়। নরবি এগিয়ে গিয়ে বিকুর পা ধরে ঝুলে পড়ে। সাহায্য করতে এসে সমস্যা যেন আরো বাড়িয়ে দেয় সে। দুজন মিলে ঝুলতে ঝুলতে একসময় নরবির হাত ছুটে যায়। সে পড়তে পড়তে একটা কাঠের বিমের উপর আটকে যায়, আর বিকু দুলতে দুলতে ভেতরে এসে ধপাস করে পড়ে। বিকু আর এডি উঠেই বিংকে খুঁজতে শুরু করে, আর নরবি ওই বিমের উপর বাড়ি খেয়ে শেষমেশ নিচে একটা বড় সিমেন্টের ড্রামের ভেতরে গিয়ে পড়ে। মাথা থেকে পা পর্যন্ত সিমেন্টে মাখামাখি। এরপর একের পর এক উল্টোপাল্টা দুর্ঘটনায় বিকুও নিচে একটা ময়লার ড্রামের ভেতরে গিয়ে পড়ে। দুজনকে হারিয়ে এডি এখন একা বিংকে খুঁজছে। হঠাৎ সে বিংকে দেখতে পায়। রাগে ক্লান্তিতে হতাশায় সে বলে ওঠে, আজকে তোকে পেয়েছি। আমার সারা জীবনেও এত কষ্ট করিনি। উসকে একটা বাচ্চা হয়ে আমাকে এতক্ষণ ধরে একের পর এক বাস দিয়ে যাচ্ছিস। আজকে তোর খবর আছে। এই বলে সে সামনে গতেই বিংকের মুখ থেকে পড়া লালায় পা পিছলে ধপাস করে পড়ে যায়। পড়তে না পড়তেই পাশ থেকে একটা হাতুড়ি এসে সরাসরি তার কপালে সে বাড়ি খায়। বেবি বিংক এই দৃশ্য দেখে হাততালি দিয়ে হাসতে হাসতে সামনে এগিয়ে যায়। এডি কোনো মতে উঠে দাঁড়ায়, কিন্তু মাথায় বাড়ি খাওয়ায় তার কোনো ব্যালেন্স ছিল না। টলতে টলতে সে একটা রং মেশানোর মেশিনের সুইচে হাত দিয়ে ফেলে, যার সাথে ওপর থেকে পাইপ বেয়ে নানা রঙের পিচ্ছিল লিকুইড এসে সরাসরি এটির মাথায় পড়তে শুরু করে। মুহূর্তের মধ্যেই মাথা থেকে পা পর্যন্ত রঙের আঠায় মাখামাখি হয়ে যায়। সেই অবস্থায় সে আবার চেঁচিয়ে বলে ওঠে, আমি তোকে ছাড়ব না পিচ্ছি শয়তান, আমি তোকে আজকে। কিন্তু এই কথাটা শেষ হওয়ার আগেই সে পিচ্ছিল মেঝেতে আবার স্লিপ খেয়ে চিত হয়ে পড়ে যায়। বিং তখন একটা ক্যারিং লিফট দেখে তাতে চেপে নিচে নামতে শুরু করে। এডি উপর থেকে দেখে আর মাথায় হাত দিয়ে বলে, আমার 50 মিলিয়ন চলে গেল। তখন সে দেখে একটা ক্রেনের দড়ি নিচে নামছে। সে সেটা ধরে ঝুলে পড়ে, কিন্তু ঝুলে পড়ার পরপরই মেশিন বন্ধ হয়ে যায়, কারণ সন্ধ্যা হয়ে গেছে। সব শ্রমিক কাজ শেষ করে বাড়ি চলে যাচ্ছে। বেচারা এডি সারা গায়ে রং মেখে মাথায় বাড়ি খেয়ে সে দড়ি ধরে শূন্যে ঝুলে থাকে। নিচে যাওয়ার কোনো উপায় নেই, উপরে ওঠারও নেই। আর বিংক সে ক্যারিং লিফটে চড়ে নিচে নেমে হামাগুড়ি দিয়ে শান্তমতো সামনে এগিয়ে যেতে থাকে। রাত হলে বিকু আর নরবি কোনো মতে সে এদিকে সেখান থেকে নামিয়ে আনে। তিনজন বিধ্বস্ত ক্লান্ত ক্ষতবিক্ষত শরীর নিয়ে আস্তানায় ফিরে যায়। এদিকে মিসেস ল্যারিনের বাড়িতে গোয়েন্দা অফিসারেরা তদন্ত রিপোর্ট নিয়ে আলোচনা করছিল। তারা বলেন, আজকে একটি ছোট্ট বাচ্চাকে প্রথমে একটা বাসে দেখা গেছে, তারপর একটা চিড়িয়াখানায়, এরপর একটা পার্কে, আর সবশেষে তখনই পাশে বসা গিলবার্টিন এটা শুনে চমকে উঠে বলে, শেষের জায়গাটা কি কনস্ট্রাকশন বিল্ডিং? অফিসার অবাক হয়ে বলেন, হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে জানলেন? গিলবার্টিন বলেন, এটা তো হুবহু বিংকের সবচেয়ে প্রিয় বই অ্যাডভেঞ্চার অফ বেবি বইয়ের গল্পের মতো। বইয়ের বাচ্চাটা বাস, ট্যাক্সি, চিড়িয়াখানা, পার্ক, কনস্ট্রাকশন বিল্ডিং সব জায়গায় যায়। বিংক নিশ্চয়ই বইয়ের গল্প অনুসরণ করছে, আর বইয়ের গল্প অনুযায়ী এরপর সে যাবে রিটায়ার্ড আর্মি অফিসারদের বাড়িতে। অফিসাররা আর এক মুহূর্ত দেরি না করে গিলবার্টিনকে নিয়ে সেই দিকে রওনা হয়। আর সত্যি সত্যি বেবি বিংক
হামাগুড়ি দিতে দিতে পৌঁছে যায় রিটায়ার্ড আর্মি অফিসারদের বাড়িতে। বয়স্ক অবসরপ্রাপ্ত সেই সৈনিকেরা বিংকে দেখে একেবারে মহাখুশি হয়ে যায়। তারা বিংকে কোলে তুলে নেয়, গান গেয়ে শোনায়, আদর করে। বিংকও তাদের সাথে দারুণ আনন্দে মেতে ওঠে। একটু পরে সেখানে ছুটে আসেন বিংকের মা বাবা। মিসেস ল্যারিন বিংকে দেখা মাত্রই দৌড়ে গিয়ে বুকে জড়িয়ে ধরেন, চোখের জল আটকে রাখতে পারেন না। সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে তারা বিংকে নিয়ে বাড়ি ফেরার পথ ধরেন। গাড়িতে যাওয়ার সময় বিং হঠাৎ একটা বিল্ডিং এর দিকে আঙুল দিয়ে ইশারা করতে করতে বলতে থাকে, বুবু। বিং ছোট্ট বলে তার প্রিয় বেবি বউয়ের নামটা ঠিকমতো উচ্চারণ করতে পারছিল না, তাই বুবু বলছিল। মিসেস ল্যারিন সাথে সাথে বুঝে যান বিংকের প্রিয় বইটা নিশ্চয়ই বিল্ডিং এ আছে, মানে বিঙ্ক ওইখানেই ছিল। পুলিশ অফিসার তাড়াতাড়ি গাড়ি ঘুরিয়ে সে বিল্ডিং এর দিকে ছোটেন এবং পুরো বিল্ডিং পুলিশ দিয়ে ঘিরে ফেলেন। এদিকে তিনজন চোরও তখন সেই বিল্ডিং এ ছিল। হঠাৎ বুবু শব্দটা শুনে এডি সামনে এগিয়ে আসে আর দেখে মেঝেতে পড়ে আছে সে বিখ্যাত অ্যাডভেঞ্চার অফ বেবি বউ। সে ভাবে বিং বইটা নিতে ফিরে এসেছে, তাই সে বইটা হাতে নিয়ে জানালার দিকে এগিয়ে যায়। আর জানালায় উকি দিতেই চারদিকে পুলিশের গাড়ি, সার্চলাইট আর সাইরেন। মাইক দিয়ে ঘোষণা করা হয়, তোমাদেরকে সম্পূর্ণ ঘিরে ফেলা হয়েছে, বাচ্চার বইটা নিচে ফেলে দাও আর এখনই আত্মসমর্পণ করো। তিনজন একে অপরের মুখের দিকে তাকায়। এত কষ্ট, এত মার, এত অপমান, সব বৃথা। এরপর তারা বইটা জানালা দিয়ে ছুড়ে দিয়ে হাত তুলে আত্মসমর্পণ করে। বিঙ্কের বাবা মা তাদের আদরের ছেলেকে বুকে আঁকড়ে ধরে শান্তিতে বাড়ি ফেরেন। সেদিন রাতে বিঙ্কে ঘুম পাড়িয়ে তারা নিজেদের ঘরে চলে যায়। কিন্তু ছোট্ট দুষ্টু পিঙ্কি আর এত সহজে ঘুমিয়ে থাকে? একটু পরে সে উঠে বসে আর পাশের বুকসেলফ থেকে তুলে নেয় একটা নতুন বই, যার নাম বেবিস ট্রিপ টু চায়না। বিং সেই বইটা দেখতে থাকে। শুরু হয় এক নতুন অ্যাডভেঞ্চারের স্বপ্ন, আর এখানেই শেষ হয় বেবিস ডাউটের অসাধারণ গল্প।